নমস্কার বন্ধুরা, বংনামিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। সর্বভারতীয় স্তরে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো হয় এবং রাজ্য স্তরের যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয় সেগুলোতে যে ধরনের কোশ্চেন এসে থাকে, আমরা আজকে সেই কোশ্চেনগুলিরই ডিটেল অ্যানালিসিস করব। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড এক্সপোনেন্ট অফ দ্য বাম্বু ফ্লুট? নিচের ব্যক্তিদের মধ্যে কে বাঁশের বাঁশির জন্য বিশ্ববিখ্যাত? অপশন এ এম এস সুব্বুলক্ষ্মী, অপশন বি রবিশঙ্কর, অপশন সি হরিপ্রসাদ চৌরাশিয়া এবং অপশন ডি বিসমিল্লাহ খান। সঠিক উত্তর হবে অপশন সি হরিপ্রসাদ চৌরাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া হলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় বাঁশিবাদক এবং সঙ্গীত পরিচালক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যের বাঁশুরি বা বাঁশের বাঁশি বাজানোর জন্য পরিচিত। অন্যান্য অপশনগুলির মধ্যে এম এস সুব্বলক্ষ্মী ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় কার্নাটিক ভোকালিস্ট ইন ক্লাসিক্যাল মিউজিক। এর জন্য অনেক সময় একে ভারতের নাইটেঙ্গেল হিসেবেও উল্লেখ করা হয়। তিনি ছিলেন ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীতশিল্পী এবং র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ। রবিশঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সেতারবাদক ও সুরকার, যাকে গডফাদার অফ ওয়ার্ল্ড মিউজিকও বলা হয়। আর বিসমিল্লাহ খান একজন কিংবদন্তি ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন, যিনি শেহনাইতে তার গুণের জন্য পরিচিত। এরপর চলে যাব পরের প্রশ্নে। হোয়াট ইজ নেট ইনভেস্টমেন্ট বা নেট বিনিয়োগ বলতে কি বোঝায়? অপশন এ সাম অফ অল দ্য ইনভেস্টমেন্ট ইন আ কান্ট্রি, অপশন বি গ্রস ইনভেস্টমেন্ট প্লাস ডেপ্রিসিয়েশন, অপশন সি গ্রস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস, অপশন ডি গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ নেট ইনভেস্টমেন্ট ইকুয়াল টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস অবচয় বা ডেপ্রিসিয়েশন। নেট বিনিয়োগ বা নেট ইনভেস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা বা ইকোনমিক কনসেপ্ট, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মূলধন স্টকের বা ক্যাপিটাল স্টকের নেট চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। এটি মোট বিনিয়োগ থেকে অবচয় বা ডেপ্রিসিয়েশন বিয়োগ করে পাওয়া যায়। প্রথমে বুঝে নিই গ্রস ইনভেস্টমেন্ট। এটি হলো মোট অর্থের পরিমাণ যা একটি কোম্পানি ক্যাপিটাল অ্যাসেট যেরকম যন্ত্রপাতি, সরঞ্জাম এবং বিল্ডিং ইত্যাদি তৈরির কাজে ব্যয় করে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যে খরচ হয়। অপরদিকে অপচয় বা ডেপ্রিসিয়েশন, এটি হলো ওয়্যার অ্যান্ড টিয়ার। এর কারণে সময়ের সাথে সম্পদের মূল্য হ্রাস পাওয়া। যেমন ধরা যায়, আমরা যদি কোনো বস্তু কিনি তবে তা ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেই জিনিসের মূল্য আগের চেয়ে কমে যায়। এই কমে যাওয়ার পরিমাণই হলো ডেপ্রিসিয়েশন। এখান থেকে আমরা নিচের সূত্র অনুযায়ী নেট ইনভেস্টমেন্ট বার করতে পারি, অর্থাৎ নেট ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস অবচয়। এরপরে চলে যাব পরের প্রশ্নে। India won the ICC Men's Cricket World Cup for the first time in which of the following years? ভারত নিম্নলিখিত কোন বছরে প্রথমবার আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? অপশন এ 1996, অপশন বি 1992, অপশন সি 1987 এবং অপশন ডি 1983। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 1983। 1983 সালে ভারত তার প্রথম আইসিসি মেন্স ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। ফাইনাল ম্যাচটি লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে পরাজিত করেছিল। কপিল দেবের নেতৃত্বে ভারতের জয় ছিল ক্রিকেট ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের সাফল্যের সূচনা। চলে যাব পরের প্রশ্নে। Which of the following plays was not written by হর্ষবর্ধন? নিচের কোন নাটকটি হর্ষবর্ধনের লেখা নয়? বিক্রমোর্বশীয়ম, রত্নাবলী, নাগানন্দ না প্রিয়দর্শিকা? সঠিক উত্তর হবে অপশন এ, বিক্রমোর্বশীয়ম। হর্ষবর্ধন ভারতের উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে এবং তার রাজধানী ছিল কনৌজ। তার লেখা প্রধান তিনটে নাটক হলো রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা।
বিক্রম উর্বশিয়াম হর্ষবর্ধনের লেখা নয়, এটি আমাদের ভারতীয় কবি কালিদাসের লেখা। চলে যাব পরবর্তী প্রশ্নে। Identify the oldest iron and steel company of India from the following options. নিম্নলিখিত অপশনগুলি থেকে ভারতের প্রাচীনতম লৌহ ও ইস্পাত কোম্পানি চিহ্নিত করতে হবে। অপশন এ, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিসকো। অপশন বি, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস। অপশন সি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। অপশন ডি, মাইসোর আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস। কারেক্ট অ্যান্সার হলো অপশন এ, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের প্রাচীনতম লোহা ও ইস্পাত কোম্পানি হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যা এখন টাটা স্টিল নামেও পরিচিত। এটি 1907 সালে জামশেদজি টাটা দ্বারা ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। টাটা স্টিল ভারতের শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিশ্বব্যাপী ইস্পাত শিল্পেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরপর চলে যাব পরের কোশ্চেনে। ইলোরার কৈলাস মন্দিরটি কোন রাষ্ট্রকূট রাজার আমলে নির্মিত হয়েছিল? অপশন এ, কৃষ্ণা ওয়ান। অপশন বি, ইন্দ্র তৃতীয়। অপশন সি, গোবিন্দ তৃতীয় এবং অপশন ডি, অমোঘ বর্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণ ওয়ান। চলো এই প্রশ্নে আমরা ইলোরার গুহা এবং কৈলাস মন্দির সম্পর্কে জেনে নিই। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত ইলোরার গুহাগুলি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের বৃহত্তম পাথর কেটে বানানো মন্দির বা রক কাট টেম্পল কমপ্লেক্সগুলির মধ্যে একটি। এখানে মোট 34টি গুহা রয়েছে, যার মধ্যে 17টি হিন্দু গুহা, 12টি বৌদ্ধ গুহা এবং 5টি জৈন গুহা। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম গুহা হল গুহা নম্বর 16, কৈলাস মন্দির। এটি একটি মনোলিথিক স্ট্রাকচার, অর্থাৎ কেবলমাত্র একটি পাথরকেই কেটে এর কাঠামো ওপর থেকে নিচে পর্যন্ত খোদাই করে বানানো হয়েছে। মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং তার পৌরাণিক বাসস্থান কৈলাস পর্বতের অনুরূপে ডিজাইন করা হয়েছে। এটি অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান এর রাজত্বকালে নির্মাণ করা হয়েছে। প্রধান মন্দিরে রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ, যা ভগবান শিবের প্রতীক। দেওয়াল এবং স্তম্ভগুলি বিশদভাবে সুশোভিত। বিভিন্ন দেবদেবী, পৌরাণিক দৃশ্য এবং প্রাণীদের ভাস্কর্য এতে আঁকা হয়েছে। মন্দিরে একটি গোপুরাম অর্থাৎ টাওয়ার এবং একটি বিশাল প্রবেশদ্বার রয়েছে, যা কিনা বিশেষভাবে সজ্জিত। চলে যাব পরের কোশ্চেনে। In which state or UT is the হেমিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? হেমিস উৎসব কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? অপশন এ, পাঞ্জাব। অপশন বি, সিকিম। অপশন সি, লাক্ষাদ্বীপ। অপশন ডি, লাদাখ। সঠিক উত্তর হলো অপশন ডি, লাদাখ। হেমিস উৎসব বা হেমিস ফেস্টিভ্যাল হলো একটি প্রাণবন্ত এবং তাৎপর্যপূর্ণ বৌদ্ধ উৎসব, যা প্রতি বছর তিব্বতী ক্যালেন্ডারের চন্দ্র মাসের দশম দিনে লাদাখের লেতে উদযাপিত হয়। এটি গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে। তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিব্বতী উৎসবটি হেমিস মনেস্ট্রিতে অনুষ্ঠিত হয়। এটি লাদাখের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ। এখানে এই উৎসবে চাম ড্যান্স নামে একটি নৃত্যের আয়োজন করা হয়, যা রঙিন মুখোশ পরে পারফর্ম করা হয় এবং এটি গুড ওভার ইভিল অর্থাৎ মন্দের ওপর ভালোর বিজয়কে চিহ্নিত করে। চলে যাব পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ এশিয়া? নিচের কোনটি এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ? অপশন এ, নৈনি লেক। অপশন বি, ভোপাল। অপশন সি, ডাল লেক এবং অপশন ডি, চিল্কা লেক। সঠিক উত্তর হবে অপশন বি, ভোপাল লেক। কারণ বাকি অপশনগুলির সবগুলি হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট লেক, কোনোটাই আর্টিফিশিয়াল লেক নয়। এদের মধ্যে কেবলমাত্র মধ্যপ্রদেশের ভোপালের আপার লেক কৃত্রিমভাবে সৃষ্টি বা আর্টিফিশিয়াল লেক।
এটি প্রায় 87 বর্গ কিলোমিটার বা 34 বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। এটি 11 শতকে পারমার রাজা রাজা ভোজ জলের সমস্যা সমাধানের জন্য তৈরি করিয়েছিলেন। এটি ভোজতাল নামেও পরিচিত। চলে যাব পরবর্তী প্রশ্নে। In 2002, Zakir Hussain became the youngest percussionist to be honored with which award? 2002 সালে জাকির হুসেন কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? অপশন এ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, অপশন বি গ্র্যামি অ্যাওয়ার্ড, অপশন সি পদ্মভূষণ, অপশন ডি ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ। সঠিক উত্তর হবে অপশন সি পদ্মভূষণ। জাকির হুসেন একজন বিশ্ববিখ্যাত তবলাবাদক এবং তালবাদক। তিনি 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ার 6 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তিনি 6টি মহাদেশ জুড়ে পারফর্ম করেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি পদ্মভূষণ, যা 2002 সালে জাকির হোসেন পেয়েছিলেন। চলে যাব আজকের শেষ প্রশ্নে। Microbes like Rhizobium nitrosomonas and Nitrobacter are used for রাইজোবিয়াম নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টরের মতো ব্যাকটেরিয়াগুলি কোন কাজে ব্যবহৃত হয়? নাইট্রোজেন সাইক্লিং, কার্বন সাইক্লিং, ওয়াটার সাইক্লিং নাকি সালফার সাইক্লিং? সঠিক উত্তর হবে অপশন এ রাইজোবিয়াম নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর এই সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেলের সাথেই যুক্ত। নাইট্রোজেন সাইকেলের প্রথম স্টেপ হলো নাইট্রোজেন ফিক্সেশন। বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন মাটিতে বা লেগুমিনাস জাতীয় গাছের শিকড় থেকে পাওয়া নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। আবার কিছু নাইট্রোজেন ফিক্সেশন বজ্রপাত এবং শিল্প প্রক্রিয়ার কারণেও ঘটে। এরপরে ঘটে নাইট্রিফিকেশন। মাটির অ্যামোনিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রাইটে রূপান্তরিত হয় এবং তারপরে নাইট্রেটে, যা গাছপালা সহজেই শোষণ করতে পারে। এই কাজে সাহায্য করে নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া। এরপর পরবর্তী পর্যায়ে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ পর্যায়ে গাছপালা তাদের শিকড়ের মাধ্যমে মাটি থেকে নাইট্রেট গ্রহণ করে এবং প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় যৌগগুলিতে অন্তর্ভুক্ত করে। তারপর প্রাণীরা এই গাছগুলিকে গ্রাস করে এবং তাদের প্রয়োজনীয় নাইট্রোজেন এদের থেকে অর্জন করে। এরপর হয় অ্যামোনিফিকেশন। যখন গাছপালা এবং প্রাণী মারা যায় বা বর্জ্য পদার্থ নির্গত করে, তখন পচনকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক জৈব নাইট্রোজেনকে আবার অ্যামোনিয়াতে রূপান্তরিত করে মাটিতে ফিরিয়ে দেয়। এরপর বিভিন্ন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম নাইট্রেটকে আবার নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে, যা চক্রটিকে সম্পূর্ণ করে এবং বায়ুমণ্ডলে নির্গত হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বংডেমি। ধন্যবাদ।